সচিবালয়ে আজও কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে সচিবালয়ে যান তিনি। 10:30টায় উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে। এতে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রম জোরদারে টার্মিনালের কার্যকারিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। পরে দুপুর 12টায় প্রস্তাবিত ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বিশেষ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় অর্থ, খাদ্য ও কৃষি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। দর্শক, এই বিষয় নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিংকন। চলে যাচ্ছে তার কাছে। লিংকন, কি খবর আছে আপনার কাছে জানাবেন? জয়ী প্রধানমন্ত্রী গত কয়েকদিনের মতো আজও সকাল 9:30টার মধ্যেই সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং করেছেন। এর মধ্যে এখন যে মিটিংটি চলছে ফ্যামিলি কার্ড নিয়ে। আমরা জানি যে বিএনপি সরকারের নির্বাচনী প্রচারণায় যে সবচেয়ে বড় প্রতিশ্রুতিটি ছিল যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার, সেই লক্ষ্যেই এরই মধ্যে বেশ কয়েকটি আপডেট আমরা দিয়েছি। যেমন গত কয়েকদিনের মধ্যে বলা হয়েছে যে আগামী মার্চ মাসের শুরুতে অর্থাৎ 10 মার্চ ফ্যামিলি কার্ড দেওয়া হবে পাইলট প্রকল্প হিসেবে দেশে 13টি উপজেলায়, এবং তার মধ্যে ঈদের আগেই 2টি উপজেলায় হতদরিদ্র এবং যারা অসহায় নারী রয়েছেন তাদেরকে দেওয়া হবে। সেটির নিয়ে মূলত মিটিংটা হচ্ছে। কোন প্রক্রিয়ায় কারা কীভাবে পাবেন, এই কার্ড পেতে গেলে তাদের কী শর্ত পূরণ করতে হবে, এবং এই কার্ড যারা কার্ডধারী হবেন তাদেরকে কীভাবে মূল্যায়ন করা হবে, সব কিছু মিলেই নীতি নির্ধারকরা এই মিটিংটি করছেন। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মন্ত্রী এবং সচিব রয়েছেন তারা কিন্তু এই সভায় উপস্থিত রয়েছেন। এবং সভা শেষে আমরা জানার চেষ্টা করব ফ্যামিলি কার্ড বিষয়ে এবং কৃষক কার্ড বিষয়ে সরকারের সবশেষ আপডেট কি সেটি। এছাড়া আমরা সকাল 10টায় 10:30টার দিকে একটি মিটিং হয়েছে যেটি চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল নিয়ে। নিউ মুরিং টার্মিনাল আমরা জানি যে চট্টগ্রামের বন্দরের অন্যতম একটি টার্মিনাল, যেখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। কেননা আমরা জানি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই নিউ মুরিং টার্মিনাল একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করেছে এবং সেটি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এবং অন্তর্বর্তী সরকার এসে কিন্তু নেভির একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম ডাইডককে এই দায়িত্ব দিয়েছে এবং বিভিন্ন সময় সরকার এই সক্ষমতা বাড়াতে এবং পণ্য খালাস, আমদানি রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে নিউ মুরিং টার্মিনালের জন্য কিন্তু বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার চিন্তা করছিল আমরা জানি, কিন্তু সেটি আদালত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই নিষেধাজ্ঞা খুব শীঘ্র গত মাসেই আমরা জানি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে এবং এখন দেশি বিদেশি বা যে কোনো প্রতিষ্ঠানকে কিন্তু নিউ মুরিং টার্মিনাল হস্তান্তর করা যাবে বা তাদের সঙ্গে চুক্তি করা যাবে বলে আদালত রায় দিয়েছে। সেই মর্মে এখন যেহেতু নির্বাচিত সরকার চিন্তা করছেন নিউ মুরিং টার্মিনালের সক্ষমতা অনুযায়ী এটিতে আরও বিদেশি বিনিয়োগ বাড়ানো, সেই সাথে দেশীয় প্রতিষ্ঠানগুলো এবং বিদেশি প্রতিষ্ঠানকে সব ধরনের প্রতিষ্ঠানের মাথায় রেখে যাদের সক্ষমতা বেশি এবং যারা এই প্রতিষ্ঠান বা নিউ মুরিং টার্মিনাল চালানোর মতো সক্ষমতা যাদের রয়েছে তাদের হাতে এই প্রতিষ্ঠানকে দেয়া যায়, সেইটি নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে একটি আলোচনা হয়েছে এবং মিটিংটি হয়েছে। এবং এই মিটিং উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম। আমরা বৈঠক শেষে তার কাছে জানার চেষ্টা করেছিলাম, তিনি কথা বলেননি, হয়তোবা মন্ত্রণালয় থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরবর্তীতে এই বিষয়ে আরও জানানো হবে। এই ছিল সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর 2টি মিটিং এবং সবশেষ ফ্যামিলি মিটিংয়ের বিষয়ে সবশেষ খবর। বৈঠক শেষে যখন মন্ত্রণালয় থেকে জানাবে আপনাদের জানার চেষ্টা করব। জয়ী লিংকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ে আজও কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে বিষয় নিয়ে জানছিলাম খবর। ঢাকা সহ 6 সিটি কর্পোরেশনকে গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ঢাকার 2 ও গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকরা একথা জানান। বলেন, আওয়ামী লীগের সময়ে দুর্নীতি ও দলীয়করণ থেকে মুক্ত করে সিটি কর্পোরেশনগুলোকে নাগরিক সেবায় গতি আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঈদের পর থেকে ক্রাশ প্রোগ্রাম শুরু হবে বলেও জানান প্রশাসকরা। আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, যেগুলো না পারবো সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধতা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই এবং জনগণের মুখোমুখি থেকেই জনগণের কাজটি আমরা করতে চাই। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা
বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি কর্পোরেশন নির্বাচন, তবে দলীয় প্রতীকে হবে কিনা নির্ধারণ করবে জাতীয় সংসদ। সচিবালয়ে এসব কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই। এর আগে দায়িত্ব বুঝে নেন ঢাকা উত্তর, দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করতে পারবেন, সেজন্যই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগ করছি। আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা তার আস্থার প্রতিদানটা দেওয়ার চেষ্টা করব। স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, প্রতিহিংসার রাজনীতিতে নয়। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। হঠাৎ করেই রাজধানীতে মশার উৎপাত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বেড়েছে 40%, যার প্রায় 90% কিউলেক্স প্রজাতির। গবেষকরা বলছেন, বদ্ধ জলাশয় ও নর্দমার ময়লা আবর্জনা এই মশার প্রধান প্রজনন ক্ষেত্র। বাস্তবতা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে, হটস্পট চিহ্নিত করে লার্ভা নিধনে জোরদার করা হয়েছে কার্যক্রম। নির্মল চন্দ্রের তোলা ছবিতে আদ্দিন সজীবের রিপোর্ট। মশার অত্যাচারে অতিষ্ঠ নগর জীবন, কয়েল অ্যারোসোল কিছুতেই মিলছে না স্বস্তি। তাই রাজধানীর কারওয়ান বাজারে ভর দুপুরে মশারি টাঙিয়ে ঘুমান অনেকে। মশা কামড়ে সারা শরীর ছোটো হয়ে যায় এবং যে জায়গায় কামড় দেয় ওই জায়গায় অনেক চুলকায়। বাসাবাড়িতেও একই চিত্র। রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ডেঙ্গুতে আক্রান্ত হন মাস দুয়েক আগে। এখনও কাটিয়ে উঠতে পারেননি সেই শারীরিক ধকল। অ্যারোসল দিয়ে সাময়িক হয়তো আপনার 2-4-10 মিনিট মশার কাছে থাকে না, কিন্তু আবার 10 মিনিট পরে যাতাই। এত বেশি উৎপাত যে আমরা দিনের বেলাতেও মশারি পারতপক্ষে তুলি না। আমার হাজব্যান্ড তো 24 ঘন্টায় মশারির ভিতরে। মোহাম্মদপুরের নবোদয়, মোহাম্মদিয়া ও কাদেরাবাদ হাউজিং এলাকার আশপাশের খালগুলো যেন মশার উর্বর প্রজনন ক্ষেত্র। বিশেষ করে রামচন্দ্রপুর খালে ময়লা আবর্জনার স্তূপে বন্ধপ্রায় পানির প্রবাহ। রাতে তো বটেই, দিনের বেলাতেও মশার কামড়ে অতিষ্ঠ বাসিন্দারা। সিটি কর্পোরেশনের লোক যারা আইয়া ওই নৌকা দিয়ে একটু কোনোরকম যায়, কোনো ফ্যাস ফোস করে যাই গিয়া আর কোনো ওষুধ দেয়, সেদিনই মশাই বেশি কামড়ে আমাকে। নামাজ পড়তে যাচ্ছি, মশার জন্য নামাজ পড়তে পারতেছি না। তারপরে কয়েল, অ্যারোসল ইত্যাদির কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক করে পড়ালেখা করতে পারে না, মনোযোগ দিতে পারে না। মশা কামড় দিলে তো চুলকানি হয়। এছাড়া উত্তরা, মিরপুর, গুলশান সহ বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। একই অবস্থা কামরাঙ্গীরচর, লালবাগ, শনির আখড়া, শ্যামপুরেও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক কবিরুল বাশারের মতে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশা বেড়েছে 40% বেশি। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পার ডিপ লার্ভাল ডেনসিটি সেটি প্রায় 1000-এর কাছাকাছি আমরা পাই এখন। আর পার ম্যান পার আওয়ার মসকিটোর যে বাইটিং ডেনসিটি সেটি প্রায় 800-এর কাছাকাছি এই মুহূর্তে আছে এবং সেখানে 90%-এর উপরেই কিউলেক্স মশা। সিটি কর্পোরেশনও বলছে, গেল মাসের তুলনায় এ মাসে মশার ঘনত্ব বেড়েছে প্রায় 30%। মশার বিস্তার ঠেকাতে খাল, নর্দমা ও জলাশয় পরিষ্কারের পাশাপাশি লার্ভা নিধনে ওষুধ ছেটানোর উদ্যোগ নিয়েছে তারা। কিউলেক্স মশার হটস্পটগুলো কোন খাল বা কোন বিলগুলা বা কোন এরিয়াটা আমরা
ম্যানেজ করতে আমাদের কষ্ট হচ্ছে, সেইগুলো আমরা আইডেন্টিফাই করে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই আমাদের সপ্তাহব্যাপী প্রোগ্রাম চলছে। আমরা কল্যাণপুর খালটা ক্লিন করেছি, আমরা সাংবাদিক খালগুলো ক্লিন করেছি। মাঝে মধ্যে পরিষ্কার অভিযান চললেও নিয়মিত নজরদারির অভাবে খালগুলো আবার ভরাট হয়, আবর্জনায় হয় মশার বংশবিস্তার। তাই স্থায়ী সমাধানে খাল নর্দমায় পানির প্রবাহ ফিরিয়ে আনা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবি ভুক্তভোগী নগরবাসীর। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। জুলাই আন্দোলনের মামলা শহর ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশনের সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলন সহ আওয়ামী লীগের গুম খুনের বিচার নিয়ে চলমান মামলাগুলোর তথ্য নেন এবং দিক নির্দেশনা দেন তিনি। এদিকে জুলাই হত্যার বিচারে নতুন চিফ প্রসিকিউটরের পূর্ণ সহযোগিতা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের নেতাদের জামিন দেয়ায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। সকাল থেকে এই কর্মসূচি পালন করছেন সমিতির সদস্যরা। বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, বিস্ফোরক মামলায় জেলা জজ আদালত থেকে জামিন নিতে হয় আসামিদের, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিম্ন আদালত থেকেই জামিন দেয়া হচ্ছে। সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসেই জামিন পেয়ে যান। তাই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি করেন সংক্ষুব্ধরা। যারা এই শহরে হত্যা গুম খুনের সাথে জড়িত তাদেরকে জামিন দিচ্ছেন এবং সাধারণ যারা ভুক্তভোগী তাদেরকে ওনারা জেল হাজতে রাখছেন। মনে হয়েছে যে তাকে জামিন দেওয়ার জন্যই তারা বসছেন এবং আসার সাথে সাথে তাকে জামিন দিয়েছেন, মানে শুনানির কোনো গুরুত্বও নাই। আজকে যেহেতু একটা মামলার জামিন দেওয়ার কারণে আইনজীবীরা একটা আন্দোলন করতেছে, সেই ক্ষেত্রে আজকে ম্যাজিস্ট্রেটরা অনুপস্থিত, সেক্ষেত্রে আমাদের মামলার ভোগান্তি তো আছে। আমরা দূর দূরান্ত থেকে আসি, গাড়ি বেড়া যায়, অনেক সময় পকেটে পয়সা থাকে না, হাঁটতে হয়, এই কষ্টের ভিতরে আমরা আছি। সাধারণ জনগণ তো এই বুকটা করতেছে। দর্শক, এই বিষয় নিয়ে আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, এই যে আদালত বর্জন কর্মসূচি, কি বলছেন সমিতির সদস্যরা? হ্যাঁ জয়, সকাল থেকে জানাচ্ছিলাম যে বরিশালে আদালত কার্যক্রম বর্জন কর্মসূচি চালাচ্ছে বরিশালের জেলা আইনজীবী নেতৃবৃন্দ। তারা বলছেন যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে জামিন মঞ্জুর দিয়েছেন আদালত এবং সেই প্রেক্ষিতেই তারা এই কার্যক্রম চালাচ্ছেন। এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমরা একটু তাদের কাছে জানতে চাবো। সরকারি পাবলিক প্রসিকিউটর, আপনি একটু আপনার নাম পদবি সহ জানাবেন যে আপনারা কেন এই কার্যক্রম চালাচ্ছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদ চৌধুরী, সহকারী পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকালকে আমি শুনানির সময় ছিলাম এখানে। গতকালকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস, উনি সেই মামলায় আদালত স্বেচ্ছাচারীভাবে ওনাকে জামিন দিয়েছেন। তার জন্যই, শুধু তাই নয়, উনি দেখা গেছে যেই মামলায় মহামান্য জেলা জজ আদালত জামিন নামঞ্জুর করেছেন, মহামান্য হাইকোর্ট আদালত জামিন নামঞ্জুর করেছেন, সেই মামলায় উনি জামিন দিয়েছেন একাধিকভাবে। তারই পৃষ্ঠপোষকতায় গতকালকে তালুকদার মোহাম্মদ ইউনুস সাহেবকে উনি জামিন দিয়েছেন স্বেচ্ছাচারিতামূলকভাবে। তারই প্রতিবাদে আমরা আজকে সবাই বিক্ষোভ কর্মসূচি করেছি, সকালে মিছিল করেছি, ওনার অপসারণের দাবিতে আমরা মিছিল। এখন মূলত তারা যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যিনি বিচারক রয়েছেন তার অপসারণের দাবিতে তারা এই আদালত বর্জন কর্মসূচি চালাচ্ছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে জেলা আইনজীবী সমিতির সদস্যরা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন, আমরা সে বিষয় নিয়ে জানছিলাম বিস্তারিত খবরাখবর। চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় এই পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 7টার দিকে 16 বছর বয়সী শাওন বিন রহমান মারা যায়। এই ঘটনায় মৃত্যু হয় আরও একজনের। এর আগে সোমবার গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 9 জনকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে শাওনের মা নূরজাহান আক্তার মারা যান। এই ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায় ভোর 4টার দিকে বলদাখাল এলাকার 3তলা ভবনের নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের 4 জন দগ্ধ হন। তবে ভবনের অন্যরা নিরাপদে রয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন 3 জনের শরীরের 50% বেশি পুড়ে গেছে, আর এক শিশুর 6% দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন জানান আহত 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক।